দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো, তখন সাহস পায়নি, এখনো তৎপর দুদক। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্বেগের। দৈনিক ইত্তেফাক, তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি এই স্বপ্ন দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে, বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে, নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে। বাংলাদেশ প্রতিদিন, পাচার 90,000 কোটির খোঁজে দুদক। পিটিআইকে প্রধান উপদেষ্টা, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। যুগান্তর শিরোনাম করেছে, পকেটে 6,000 কোটি টাকা, সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি। এখনই নির্বাচনে না ছাত্র জনতার, দলগুলো সংস্কারে গুরুত্বারোপের পরামর্শ। দেশ রূপান্তর, আন্তর্জাতিক নিয়ম মেনেই তিস্তার সমাধান হতে হবে, কূটনীতিতে ছিল অপেশাদারিত্ব। দৈনিক বণিক বার্তা, ফাঁকা জনশূন্য পরিত্যক্ত আওয়ামী লীগ নেতাদের বিলাসবহুল বাড়ি। পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল রিজার্ভের $50 কোটি ব্যয়, পুরোটাই অপচয়। দ্য ডেইলি স্টার, ফ্ল্যাগিং ড্রাইভস লেটিং এডিস বাইট। Protest departures cripple services, sources of high-ranking health officials not being allowed to work. Tista water issue has to be solved, says Yunus, calls for humanitarian approach to flood management. শিপন, আমরা দেখলাম যে আমাদের পত্রিকাগুলোর শিরোনাম এবং একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি তিস্তার পানি বন্টন চুক্তির উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং পিটিআইকে সাক্ষাৎকারও দিয়েছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, তিস্তা চুক্তির বিষয়টি বলতে গেলে ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক, অভিন্ন নদী, কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক আইন, অনেকগুলো বিষয় চলে আসবে। খুব সংক্ষেপে যদি বলি, ধরেন 11 সাল থেকেই কিন্তু তিস্তার চুক্তিটা নিয়ে কথা হচ্ছে এবং তিস্তা বাংলাদেশের জন্য এক ধরনের দুঃখ বলা যায়। কেননা যে একতরফাভাবে ভারত এটি প্রত্যাহার করছে, আমরা বারবার দাবি জানাচ্ছি, ভারত সেটি কৌশলে অন্যদিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূ রাজনীতির মধ্যে নিয়ে যাচ্ছে এবং তাদের স্বার্থটাকেই আগে সংরক্ষণ করছে। আপনি দেখবেন যে তিস্তার যে উজান এবং ভাটির দেশ হিসেবে আমাদেরকে বঞ্চিত করার ব্যাপারটি কিন্তু, এই যে দায়, এটি কিন্তু ভারতকেই দিন শেষে নিতে হবে। আন্তর্জাতিক আইন অনুসারে ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি নদী রয়েছে। তার মধ্যে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো সঠিক কোনো বাস্তবায়ন নেই। আন্তর্জাতিক আইন অনুসারেও ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না। সেই জায়গা থেকে তিস্তা সাথে সংযুক্ত উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা, এবং আপনি জানবেন যে নদীগুলো মরে যাচ্ছে এবং সেই মরা নদীর কারণে আমরা কিন্তু বর্ষা মৌসুমে ওভারফ্লোটা বেশি হচ্ছে, বন্যা হচ্ছে এবং আমরা বন্যার মধ্যে আছি, একটা মানবিক সংকট আমরা পার করছি। এবং একই অবস্থা কিন্তু তিস্তার ক্ষেত্রে হয়, কিন্তু শুকনো মৌসুমে দেখেন ঠিকই উল্টো চিত্র। তারা ঠিকই পানিটাকে সংরক্ষণ করে ব্যবহার করছে, আমরা সেই পানিটা পাচ্ছি না। সুতরাং আমরা এই পানির কারণে আমাদের ওইখানকার জীববৈচিত্র্য থেকে শুরু করে মানুষের যে মঙ্গা পীড়িত যে অঞ্চল বলা হয়, সেই জায়গাটা এক ধরনের মানবিক বিপর্যয় সারা বছরই কিন্তু চলে, কিন্তু বিষয়টি উপেক্ষিত থাকে নানান কারণে। সেই জায়গা থেকে বলবো যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কের জায়গা এবং তিস্তার যে ন্যায্য হিস্সা, পানির যে ন্যায্য হিস্সা, একই সাথে পানি ব্যবস্থাপনা। সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআইকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি কিন্তু একটি জিনিস বলেছেন খুব সুন্দর করে, আমি চাপ দিচ্ছি না, আমি চাই আন্তর্জাতিক আইন অনুসারে ন্যায্যতা। সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, আন্তর্জাতিক আইন যেহেতু রয়েছে, অন্তর্বর্তী সরকারের উচিত সেটিকে আরও জোরালোভাবে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন করে পানির ন্যায্য হিস্সা আদায় করে। একই সাথে দেখবেন যে ভূ রাজনীতির ক্ষেত্রেও আমাদের তিস্তা কিন্তু একটা অবস্থান নিয়ে নিয়েছে। কেননা চীন এবং ভারতের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। একটা মহা পরিকল্পনার কথা বলা হয়েছে, সেখানে প্রায় 8,000 কোটি টাকা একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে একটা পর্যটন কেন্দ্র থেকে শুরু করে ওইখানে জীবন জীবিকা অন্তত 10 লাখ মানুষের কর্মসংস্থানের কথা আমরা 2009 সাল থেকে 19 সাল থেকে শুনে আসছি। সুতরাং
এই মহাপরিকল্পনা কতটুকু কার্যকর, সেই ক্ষেত্রে টেকনিক্যাল টিম আসবে, খরচ হবে, আমাদের ভাগ্য উন্নয়নে কতটুকু সহায়ক হবে, এটি এক ধরনের প্রশ্ন রয়েছে, থাকবে। তো সবার থেকে আগে দরকার ন্যায্য হিস্সা আদায়, অর্থাৎ আমরা বর্ষার মৌসুমে যদি ধরেন 3 লাখ 4 লাখ কিউসেক পানি হয়, সেক্ষেত্রে আমরা কতটুকু পাবো, এবং একই সাথে যে পানি ব্যবস্থাপনা বাংলাদেশের ক্ষেত্রে পানির যে জলাধার নির্মাণ, সেই নির্মাণের জায়গাটা আপনি দেখবেন যে তিস্তার সাথে কিন্তু শাখা নদী রয়েছে 22টি। সুতরাং এই 22টি শাখা নদীকে খনন করে যদি পানির রিজার্ভ বা জলাধারগুলো তৈরি করা যায়, তাহলে কিন্তু পানি ব্যবস্থাপনাটা একটু সুন্দর হয়। কিন্তু ভারত এই ক্ষেত্রে চাপিয়ে দিচ্ছে যে না, তোমাদের দিকেই, অর্থাৎ উজানের দিকে, ভাটির দিকে না, ভাটির দিকেই তোমরা এই জলাধারগুলো করো, অথচ এইটা করার কথা কিন্তু গজলডোবার আশপাশের এলাকা, অর্থাৎ ভারতীয় অংশে। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এবং আমরা যে বঞ্চিত হচ্ছি, এবং এইভাবে কি হতেই থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে একটি চুক্তিকে কেন্দ্র করে বছরের পর বছর যদি আমরা এইভাবে অবহেলিত হই, হিস্সা থেকে বঞ্চিত হই, এটা কিন্তু দুই দেশের জন্যই সুখকর হচ্ছে না, কল্যাণকর হচ্ছে না। এবং আমাদের ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে অবশ্যই, যেহেতু আমরা ভাটির দেশে রয়েছি, আমাদের দেশে প্রভাবটা বেশি পড়ছে। এবং আমরা আশাবাদী আসলে যে এই অন্তর্বর্তী সরকার এই তিস্তা পানি বন্টন চুক্তির একটা সমাধান, অবশ্যই আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু সমাধান চাই এবং ন্যায্যতা চাই। আমরা চাই যে পানির যে বন্টন যে চুক্তিটি রয়েছে সেটা আন্তর্জাতিক আইন অনুসারেই হোক, এবং একইভাবে পানি ব্যবস্থাপনার যে ব্যাপারটি নিয়ে খুব আলোচিত হচ্ছে, যেহেতু পানি ব্যবস্থাপনা ছাড়া চুক্তি করেও কিন্তু তার সুফলটা বাংলাদেশ পাবে না। আচ্ছা, আমরা আরেকটি বিষয়ে আসবো। আমরা দেখলাম দৈনিক সমকালে যে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। আমরা বিগত কয়েকদিনেও কিন্তু বিষয়গুলো আরো সুস্পষ্ট হয়েছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, বিএনপি এবং জামাতের যে ব্যাপারটি, সেটি কিন্তু দীর্ঘদিন থেকেই আলোচিত। যেহেতু তারা 4 দলীয় জোটের মধ্যে ছিল, তারা একসাথে যুগবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছে, তারা নির্বাচন করেছে, তারা সরকার গঠন করেছে, তাদের মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পর্যন্ত রয়েছে। সেই জায়গা থেকে বিএনপির সঙ্গে জামায়াত ইসলাম থাকবে কিনা, বা বিএনপি রাখবে কিনা, বা জামায়াত থাকবে কিনা, এটি নিয়ে দীর্ঘদিনের একটা আলোচনা চলছে, আলোচনা হয়েছে। কিন্তু সামনের দিকে এখন তাদের যে সাংগঠনিক অভিজ্ঞতা বা যে দক্ষতা, তাদের যে সুসংগঠিত যে ব্যাপারটি নিয়ে আমরা বলি, বিএনপি থেকে অনেকে বলা হয় যে জামায়াত বেশি সুসংগঠিত, কিন্তু বিএনপি দেখবেন যে তারা তৃণমূল থেকে নেতাকর্মীদের বা সংগঠনকে ঢেলে সাজানো একটি কার্যক্রম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু করেছেন। জামাত তাদের কার্যক্রম চালাচ্ছে। সামনের দিনে একটি নির্বাচন আমরা দেখব ইনক্লুসিভ, সেই নির্বাচনের ক্ষেত্রে তারা রাজনৈতিক কৌশল হিসেবে কোন পথ অবলম্বন করে একসাথে করবে নাকি আলাদাভাবে করবে, সেটা কেবল সময় বলতে পারে। জি, আমাদের হাতেও সময় শেষ প্রায়। আপনাকে অনেক ধন্যবাদ শিপন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।